গল্প প্রেমের এক ফোড়ন। লেখিকা আরশিয়া সিদ্ধাতুল ফালাক। এই মেয়ে আর মেড, আপনি আমার গালে চুমু খেলেন, তাও আবার চোখ বাঁধা অবস্থায়। জানেন আমি কে? আপনাকে কি করতে পারি এখন, এই মুহূর্তে? ছেলেটির দিকে তাকিয়ে মেয়েটি হতভম্ব হয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখ খুলে দেখতে পেল তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখে তার এক সমুদ্র রাগের আভা দেখা যাচ্ছে। কানগুলো রাগে লাল বর্ণ ধারণ করেছে। লোকটির রাগ দেখে মেয়েটি এবার ভয় লাগলো মনে মনে, কিন্তু সেটা নিজের ভেতর রেখে জোরপূর্বক হাসি টেনে বলল, আসলে আমি সরি। ওয়ার্ড সামান্য সরি বললেই আপনি যদি মনে করে থাকেন আমি ক্ষমা করে দিব তাহলে ভুল ধারণা আপনার। এই রিহান চৌধুরী তেমন লোক না আপনি যেমন মনে করছেন। আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি। আইনও এখন মন ভরা কাহিনী বলবেন আর আমি আপনার কাহিনী শুনে বলে যাব, বাট সেটা তো হতে দিতে পারি না। কি করা যায়? ইউরস নেম অধরা বিনতে সাবা। সো মিস অধরা, আপনাকে আমি কি করতে পারি তার বদলে বলবেন। কি করবেন? ভয়ে ভয়ে। কি করতে পারি, কি করতে পারি? অধরার কাছে আসতে আসতে অধরা তো ভয়ে কুকড়ে যাওয়ার অবস্থা। হায় রে আল্লাহ, ছেলেটা আমার এত কাছে আসছে কেন? চোখ বন্ধ করে রিহান এবার অধরার একবারের কাছে গিয়ে নিজের গালের সাথে অধরার গালটা আলতো করে ছুড়ে দিল দৌড়। এদিকে অধরা রিহানের এমন কাণ্ডে বিস্মিত হয়ে রইল। এটা কি ছিল? কিস না তো কি ছিল এটা? এসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো মেলে দেখলো তার সামনে কেউ নেই। অধরা তো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে লোকটিকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই না রাখতেই কতগুলো মেয়ে অধরাকে ডাক দিল। মেয়েগুলোর ডাক অনুসরণ করে অধরা তাদের সামনে গেল। অধরাকে দেখে মেয়েগুলো নানা রকমের কথা বলতে থাকে। মেয়েদের ড্রেস দেখে তো অধরা মনে মনে বলতে থাকে, ছি, এগুলো কি পড়ছে? পাশে থাকা একটি মেয়ে বলে উঠল, হাই, আমি লুপা, তোমার নাম কি? জি, অধরা বিনতে সাবা। পাশে আরেকটি মেয়ে বলে উঠল, নতুন কোন ইয়ারে আছো? আসলে অনার্স প্রথম বর্ষে। তার পাশে থাকা একটি মেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তাহলে আমাদের ছোট তুমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, আমরা বুঝেছ আশা করি। জি আপু, এবার যাই আমি, বিরক্তি নিয়ে। দাঁড়াও, তুমি তো দেখি সিনিয়রদের সম্মান করতে জানো না দেখছি। সরি আপু। ওকে ওকে, কাজের কথায় আসি। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এই ক্যাম্পাসের সামনের গেট দিয়ে যেই ছেলে আগে প্রবেশ করবে তার গালে তোমাকে প্রথম কিস করতে হবে। এটা শুনে তো অধরা বাকরুদ্ধ হয়ে রইল। কি বলে এই মেয়ে? অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আপু এটাকে বললেন, এটা তো ঠিক না, অন্য কাজ দেন প্লিজ আপু। না, এটাই করতে হবে তোমাকে, নয়তো ক্যাম্পাস থেকে বের করে দিব। আমাকে তো চিনো না, আমি হলাম ইসিতা খান। আরিয়ান খান ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র বোন আমি। সো বুঝতেই পারছো কি কি করতে পারি তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের সাথে। ঈশিতার কথাগুলো যেন অধরার কানে বিষের মতো বাজছে, কিন্তু কিছুই করার নেই তার। তাকে যে উঁচু গলায় কথা বলা বারণ, তাই কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশিতা বলে উঠল, এই লুপা, ওড়না দিয়ে ওর চোখ বেঁধে দে। তারপর লুপা এসে চোখ দুটো বেঁধে দেয়। তারপর অধরাকে ধরে গেটের কিছু দূর দাঁড় করিয়ে দেয়। তারপর অধরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। তখন একটি ছেলে ঢুকে তরপর তো জানেনি। এবার গল্পে আসা যাক। অধরা হলো আমাদের গল্পের নায়িকা। পৃথিবীতে তার আপন বলতে কে নেই। ছোটবেলায় বাবা মারা যায়। একমাত্র আপন বলেছিলেন তার মা। কিছুদিন আগে মা তাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেন। অধরার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টাকার অভাবে মাকে ভালো চিকিৎসা করাতে পারেন নাই। গরিব ঘরের মেয়ে অধরা। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে চলে আসে ঢাকা শহরে। মা মানুষের বাসায় কাজ করে অধরায় লেখাপড়ার খরচ বহন করেছিলেন। কিন্তু যখন অধরা আস্তে বড় হয় তখন মাকে সেসব কাজ থেকে বিরত রেখে কয়েকটা টিউশনি করে সংসার চালায়। তারপরেই পরিণতি। রিহান হলেন আমাদের গল্পের নায়ক। রিফাত চৌধুরীর একমাত্র সন্তান। লম্বা 6 ফুটের কাছাকাছি।
দেখতে যেমন সুদর্শন তেমন তার বডি ফিগার, ফর্সা গালো, খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটগুলো গোলাপি রং ধারণ করা, ক্যাম্পাসের সব মেয়েদের ক্রাশ। পরিবার বলতে বাবা আর ছোট বোন নিয়েই তার পরিবার। মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবাই তাকে আর তার বোনকে মানুষ করেছেন। ক্লাসে ভেতর বসে আছে অধরা, আর ভাবছে আজ ঘটে যাওয়া কাহিনী। এই দুনিয়ায় গরিবদের মানুষ তুচ্ছ ভাবে, যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিছুই নাই। বিশাল এই পৃথিবীতে বড্ড বেমানান লাগে নিজেকে। তার ভাবনার ছেদ পড়ে একটি মেয়ের কণ্ঠে। মেয়েটি থেকে হাই জানি পাশে বসতে বসতে বলল, আমি রেহানা, তোমার নাম কি? আমি অধরা। খুব সুন্দর নাম তো, তা আমাদের ক্লাসে নতুন মনে হচ্ছে। আজে জয়েন করেছি। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি বলল। অধরা মেয়েটির কথা শুনে অবাক চোখে তাকালো। তাকানোরই কথা মেয়েটিকে দেখে তা বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। ধব ধবে ফর্সা গায়ের রং, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কেমন যেন কুকরানো কোমর অব্দি। এই মেয়ে এসে বলছে বন্ধু হতে। ভার্সিটিতে আসার পর কোনো মেয়েরাই অধরার সাথে কথা বলে নাই। সবাই থেকে মিডল ক্লাসের মেয়ে হিসেবে গণ্য করে, আর এই মেয়ে নিজে থেকে এসে বলল, ভাবার বিষয়। অধরার ভাবনা ভাঙে রেহানার হাতের তুড়িতে। হ্যালো মিস অধরা, ইউ আর ওকে? হুম। তাহলে আমরা বন্ধু তো? আচ্ছা ঠিক আছে। রেহানা আর অধরা অনেকক্ষণ যাবৎ গল্প করছে। ভার্সিটির পাশে একটা বটগাছের নিচে বসে এতক্ষণ গল্প করে বুঝতে পারল মেয়েটা বেশ মিশুক সাপের, সহজেই কাউকে আপন করে নিতে জানে। তখন দূর থেকে লক্ষ্য করলো ভার্সিটির গেট দিয়ে কতগুলো ছেলে আগমন করছে। তাদের মধ্যে একজনকে দেখে তো অধরা প্রাণ যায় যায়, অবস্থা কি করবে এখন। কিছু না ভেবেই রেহানা পেছনে গিয়ে পালালো। ছেলেটি আর কেউ না, রিহান। কলেজের সব মেয়েরা একের পর সিরিয়াল লাগাচ্ছে তাকে দেখার জন্য। ব্রাউন রঙের জ্যাকেট, নিচে কালো টি শার্ট, চুলগুলো স্পাইক করা, যা দারুণ লাগছে। মেয়েরা একের পর এক লাইন লাগাচ্ছে। রিহান সবাইকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকালো। যেখানে রেহানা দাঁড়িয়ে ছিল সেখানে একটা ছোট করে স্মাইল দিল রেহানাও, কিন্তু পেছনে অন্যজনকে দেখে থমকে যায়। তারপর আবার কি মনে করে সামনের দিকে হাঁটা ধরে। অধরা ভেবেছিল কিছু একটা বলবে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নাউবিল্লাহ নাউবিল্লাহ পড়তে থাকে। কিন্তু তার ভাবনা মিথ্যা করে ছেলেটি চলে গেল। চোখ খুলে পেছনের দিকে তাকিয়ে রইল। রিহানের চলে যাওয়া দেখছে। হঠাৎ চোখ এলো মাথার উপরে। সেখানে রিহান একটা আঙ্গুল দুলাতে দুলাতে যাচ্ছে। অধরা এবার ভয় করতে লাগলো, হয়তো এটা তার কোনো ইঙ্গিত হতে পারে। ক্লাসে রেহানা আর অধরা পাশাপাশি বসেছে। রেহানা ক্লাসে বেশ মনোযোগ দিয়ে আছে, স্যার জীববিজ্ঞান নিয়ে চর্চা করছে। কিন্তু অধরা পড়ে আছে তার সকালে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে। বেচারি বেশ ভয় আছে। অধরার এমন ভাবনার মাঝে ডুবে থাকা রেহানার পছন্দ না। তাই রেহানা অধরাকে ডাকতে লাগলো, অধরা, এই অধরা, কি হয়েছে তোর এভাবে বসে আছিস? স্যার তো কেলাবে তোকে। আর এসে কিছু, আসলে মাথাটা একটু ধরেছে এই আর কি। ও আর কি বলছিস তুই? তাহলে চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নাম শুনে তো অধরা মুখটা মলিন করে ফেলে, কারণ তার হাতে এখন টাকা নেই। যা টাকা ছিল সব বাসা ভাড়া দিয়ে দিয়েছে। 3টা টিউশনি করে আর কি টাকা পাবে। পাশের বাসার ভাবি আছে বলেই আর অধরা টিউশনির টাকায় নিজের খরচ এবং পড়ালেখার খরচ চালাতে পারেন। ভাবিটা বড্ড ভালো, যখন যা চায় তাই পায়। অধরা জোরপূর্বক হাসি টেনে বলল, পাগল হয়েছেন আপনি? অধরার মুখে শব্দটা শুনে রেহানার ভীষণ রাগ হতে লাগলো। এই মেয়ে, তুই আমাকে আপনি করে বললি কেন? বন্ধুত্বের মাঝে কখনো আপনি করে বলাটা কোন উপন্যাস কিংবা ডিকশনারিতে পেলি বলতো? আসলে আপনি অনেক বড়লোক, বড় মনের মানুষ। আমার সাথে যে ফ্রেন্ডশিপ করছেন সেটাই হয়তো ভাগ্য। কারণ আপনি কোথায় আর আমি কোথায়। অধরা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে একটা কথা বলি, আমাদের মাথার সবগুলো চুল কিন্তু এক সমান না, কিন্তু তবুও সব চুল একসাথে থাকে। সো ধনী গরিব এসব বাদ, দিন শেষে তোরা যেমন মানুষ, আমরা তেমনই। সবচেয়ে বড় কথা বলো, আমাদের বাবা আমাদের কখনো সেই শিক্ষা দেয়নি। রেহানা এগুলো কি বললো, এসব কিছুই মাথায় গেল না অধরার। তবে শেষের কথাটা বেশ বুঝলো। তাদের বাবা তাদের এমন শিক্ষা দেয়নি। নিজের অজান্তেই তাকে স্যালুট জানাতে ইচ্ছে করছে অধরার। কত বড় মনের মানুষ হতে পারে রেহানার বাবা।
এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ হলো, পড়ায় আর মনোযোগ বসাতে পারে না। ভার্সিটি শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হতে যায়, তখনই রেহানা পেছনে থেকে ডাক মারে, অধরা, এই অধরা, দাঁড়া 1 মিনিট। অধরা দাঁড়িয়ে রইল, তারপর রেহানা দৌড়ে আসলো, এসেই বলল, তোর নোট আমার কাছে নিয়ে গেলাম, কাল দিয়ে দেব। আসলে কিছু ইম্পর্টেন্ট লিখা, আমি তুলি নাই। কিছু মনে করিস না, কাল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তারপর বলল, বাড়িতে যাচ্ছিস? হুম। তাহলে চল, তোকে ড্রাইভ করে আমি বাসায় যাব। না রে দোস্ত, আমি হেঁটেই যেতে পারবো, তুই বরং যা, আমার লেট হবে একটু। কি বললি, হেঁটে যাবি এত দূর? পাগল হলি নাকি? এত দূর হেঁটে যাওয়া কি সম্ভব? দোস্ত, আমার একটা টিউশনি আছে, এখন তুই যা। আমি পারবো, আমার অভ্যাস আছে। অনেক রিকোয়েস্টের পর রেহানা বাধ্য হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্য। অধরা একা একা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা ছেলে বাইক নিয়ে এগিয়ে আসছে অধরার দিকে। অধরা বেশ বুঝতে পেরেছে এই ছেলেটি সে ছেলেটি, কিন্তু কি যেন নাম। ও হে, রিহান চৌধুরী। আলু ঢেঁড়সের বর্তা। আমার পিছনে এভাবে লেগে আছে কেন? আমি কিছু করেছি তাকে? তাকে আমি চুমু দিচ্ছি পরিবর্তে যে আমার গার্লস হয়েছে তার সাথে। আর চুমুটাকে কি আমি ইচ্ছাকৃত ভাবে দিচ্ছি নাকি বিপদে পড়ে দিচ্ছি? আমার পিছনে এভাবে লাগলো কেন? শব্দ সমান সমানই। অধরার ভাবনার মাঝে রিহান এসে বলে, মিস কি যেন নাম? অধরা বিনতে যাবা। ও রিয়েলি অধরা বিনতে সাবা? তা আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকাবেন? আমারও তো লজ্জা আছে নাকি? অধরা মনে মনে বলে, এই কোথাকার কোন গুন্ডা পান্ডা আইছে ভাব দেখাতে, নিজের প্রশংসা নিজে করে। আধরা, তোকে শক্ত হতে হবে। শক্ত হ, শক্ত হ, ভয় পেলে চলবে না, নিজে নিজেই বলে। এই মেয়ে এভাবে তাকাবেন না। জানি ক্রাশ খাইছেন, ইনফেক্ট সব ভার্সিটির সব মেয়েই আমার উপর ক্রাশ, সেখানে আপনি তো। থামুন, অনেক বলছেন, এবার থামুন। কি বললেন ক্রাশ? তাও আপনাকে দেখে হাস্যকর বিষয়। আপনার এই গুণধর চেহারার ক্রাশ খাওয়ার চেয়ে হিরো আলমকে দেখা অনেক বেটার মনে করি আমি। রিহান এল এবার রেগে। কি বললেন আপনি? আপনি আমার সাথে হিরো আলমের তুলনা করতে গেছেন? তা নয়তো কি নায়ক সালমান খানের সাথে তুলনা করব নাকি? অধরার কথা শুনে রিহান বেশ অবাক হয়। যেখানে রিহানের সাথে কথা বলার জন্য মেয়েরা শারীরিকভাবে দাঁড়িয়ে থাকে, এমনকি যুদ্ধ লেগে যায়, সেখানে তাকে এই মেয়ে হিরো আলমের সাথে তুলনা করলো। এই মেয়েকে তো ছাড়া যায় না। এই মেয়ে মুখ সামলে কথা বলেন। আপনাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতেছি। আজীব মুখ আবার সামলাবো কি করে? অধরা, কি পাগল হয়েছিস নাকি? মাঝ রাস্তায় কোথাকার কোন উগান্ডার সাথে কথা বলছিস? তরুণা টিউশনি আছে, যা বাঘ। নিজে নিজেই বলতে বলতে চলে গেল। এই মেয়ে আমাকে কি বললো উগান্ডা? আমি আবার হিরো আলমও? এই মেয়ে দাঁড়ান বলছি, দাঁড়ানকে শুনে কার কথা? অধরা হেঁটে চলেই যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আর ডাকলো না রিহান, কারণ তার ফোনে তার বাবার কল। তাড়াতাড়ি বাসায় যেতে তাই আর থামলো না। তবে হিসবা তোলা রইল। বাসায় গিয়ে দেখতে পেল বাবা একদিক ফিরে বসে আছে, আর বোন একদিকে। বোনটা আর কেউ না, অধরার বন্ধুবী রেহানাই, রিহানের একমাত্র আদরের ছোট বোন। তাদের মুখের এমন অবস্থা দেখে রিহান ফিক করে হেসে দিল, আর রেহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে তেঁতুল গাছের শাকচুন্নি, এভাবে মুখটাকে বাংলা পেঁচার মতো করে আছিস কেন? কি বললো তুমি? আমি শাকচুন্নি? আর কি বললো পেঁচা? তাহলে তুমি কি ভাইয়া? আমি হলাম রিহান চৌধুরী। এই আইছে রিহান চৌধুরী। তোমাকে তো দেখে নিব আমি। আগে যাও, তোমার গুণধর বাবাকে বুঝাও মিষ্টি জিনিসটা একটু কম খেতে। কত করে বলছি সুগারে তোমার সমস্যা বেশি, সুগার করো না, তা তো না। উনি উল্টাই আমাকে জ্ঞান দিতে আসে। আমার সব জ্বালা, একদিকে গুধর ভাই, আরেকদিকে বাবা। ওফার পারছি না। কবে যে এই ঘরে বউ আসবে আল্লাহ জানে। আর যে বউ আসে তাকে নির্ঘাত পাগল হতে হবে। আমি এখন 6 পরে কথা বলবো, রুমে গেলাম। রেহানা হন হনিয়ে চলে গেল। রিহান বোকার মতো তাকিয়ে আছে বোনের চলে যাওয়ার দিকে। তারপর ধ্যান ভেঙে বাবার কাছে যায়। বাবা, আজকেও তুমি মিষ্টি খাইছো? আরিফ চৌধুরী এবার একটু নার্ভাস হয়ে যায়। অসহায়ত্ব ফেস নিয়ে রিহানের দিকে তাকিয়ে বলতে থাকে, আসলে তোরা কেউ তো বাসায় ছিলি না। আর রহিমা কেউ, কাজের মেয়ে।
তো 2 দিনের ছুটি দিয়েছি তার বাবা অসুস্থতা দেখে। তাই ভাবলাম ঘর যেহেতু ফাঁকা একটু তো খাওয়া যেতে, যা ভাবা তাই কাজ। ফ্রিজ খুলে একটু মিষ্টি নিলাম প্লেটে, মুখে দিতেই কি না দিতে তোর বোন সামনে হাজির। তবে এবার হাজির হয়েছে হাতে লাঠি নিয়ে। তারপর আরো কত কি হয়েছে, থামো এবার। তোমার কি আমাদের জন্য মায়া হয় না? জানো না আমি রেহানা তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো জানো সুগারে তোমার প্রবলেম, তাহলে কেন বারবার এসব খেতে যাও? হয়েছে, আর বলতে হবে না। তবে তোর কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। বললো, কি বলবা? রাখবি তো? দাড়ি আগে বলেই দেখো না, আমি কি তোমার কোনো রিকোয়েস্ট অমান্য করেছি নাকি? সেটা ঠিক, তবে আজকেটা ভিন্ন। আচ্ছা বল। বয়সও অনেক হলো, এবার তো একটা বিয়ে করা দরকার। বাবার মুখে এমন কথা শুনে রিহান যেন আকাশ থেকে পড়ল। কি বললো বাবা, বিয়ে? তাও এই বয়সে? পাগল হয়েছ? এই বয়সে কে আসবে তোমাকে বিয়ে করতে? আরে বোকা ছেলে, আমার জন্য না তো, তোর কথা বলছি আমি। রিহান নিজের কথা শুনে কিছু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, বাবা ছেলে যখন হয়েছে বিয়ে একদিন করতেই হবে, সো এখন এসব বিষয়ে জড়াতে চাই না। সময় আসো, তারপর দেখা যাবে। বাবা ছেলের কথার উপর আর কিছু বলল না, মুখটাকে গোমরা করে চলে গেলেন। রিহানও এসব আর পাত্তা দিলেন না, চলে গেলেন রুমে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের আড্ডায়। এদিকে অধরা টিউশনি করে বাসায় ফিরে। বিকেল 5টায় আরেকটা টিউশনি আছে, এসব ভাবার মাঝেই ভাবি আসলেন। অধরা, আসবো? জি ভাবি, আসেন, বসুন এখানে। অধরা খেয়াল করলো ভাবি হাতে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো ভাবি, বসুন। না অধরা, আজকে বসবো না, অন্য একদিন আড্ডা দিব। নাও ভাবি, আব্রাহামের, ভাবির ছেলের জোড়াজুড়িতে একটু বিরিয়ানি রান্না করছিলাম, তুমি তো জানো ছেলেটা কেমন নাছোর বান্দা। তাই ভাবলাম তোমাকে একটু দিয়ে আসি। তা কি দরকার ছিল ভাবি? আমি তো এখন রান্না করতামই। রান্না করতে অনেক সময় লেগে যাবে তোমার, তাই একটু খেয়ে নাও, তারপর রান্না বসাও। ভাবির জোড়াজুড়িতে অধরা খেয়ে নিল, ভাবিও চলে গেলেন। তারপর রান্না বান্না সেরে বিছানায় গায়ে দিলেন। সারাদিন অনেক খাটাখাটি করলেন, তাই চোখে অনেক ঘুম। কখন যে সেই নিদ্রায় তলিয়ে গেলেন বুঝতে পারেননি। এই আকাশ দেখ, আমাদের হিরো সাহেব এভাবে খেপে আছে কেন রে? তুই যেখানে আমারও সেখানে। এই তুর্য, তুই জানিস কিছু? আজীব আমি করে জানবো? তাহলে রৌদ্দুর নিশ্চয়ই জানবে। কি রে রৌদ্দুর, তুই কিছু জানিস? কই না তো। তারপর সবাই আগ্রহ স্বরে বলতে লাগলো, কি রে রিহান, কি হয়েছে তর? রৌদ্দুর প্রশ্ন করলো। আকাশ, তুর্য, হিমেল, রৌদ্দুর, এরা হলো রিহানের ভার্সিটির প্রাণপ্রিয় বন্ধু। তবে সবার থেকে রৌদ্দুরকে একটু আপন ভাবে। আপনাদের তো বলাই হয়নি, রিহান আর তার বন্ধুরা এবার মাস্টার্স প্রথম বর্ষে আছে। রিহান কিছুই বলল না। তারপর আকাশ রৌদ্দুরকে ইশারা করলেন কাছে গিয়ে বলতে। তারপর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তর? তারপর রিহানের সাথে ভার্সিটিতে ঘটে যাওয়া সব বলল। সবকিছু শুনে তো সবাই হাসাহাসি করতে করতে লুটোপুটি খাচ্ছে। হিমেল তো বললেই ফেললো, মেয়ে কেস মামা, মেয়ে কেস। তাদের হাসি দেখে রিহান রাগের চরম সীমায় পৌঁছে সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বোবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে টিউশনির গন্তব্য। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝ কিনারে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর সেখান থেকে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে লোকটার কাছে আসে। লোকটাকে দেখে তো রাগ আরো মাথায় উঠল। বাইকের সামনে হনহনিয়ে গেল অধরা। গিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার কানা যে হয়েছেন বাড়ির লোক জানে। এই মেয়ে বেশি কথা বলবেন না। কি একে তো বাইক দিয়ে ধাক্কা মারলেন, তার উপর আবার এমন বিয়ে। কথাটা আর বলতে পারে না, তার আগে গালে ঠাস করে চড় পড়লো। চড়টা এতটাই জোরে ছিল যে অধরা জ্ঞান হারালো। চোখ খুলে নিজেকে কাজী অফিসের সামনে উপস্থাপন করলেন। তার পাশে রিহান ও কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে কিছুটা চিন্তিত দেখা যাইতেছে। অধরা বুঝে উঠতে পারছে না সে কাজী অফিস আসলো কিভাবে। সে তো এখন টিউশনি থাকার কথা।
তাহলে কাজী অফিস কেন? যতদূর মনে পড়ে বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, তারপর থাপ্পড় খায়, পরবর্তী কিছুই মনে আসছে না। হায় আল্লাহ, আমি কাজী অফিস কেন আসলাম? ও মনে হয় ওই ছেলেগুলোর মধ্যে কেউ বিয়ে করবে, তাই সাক্ষী হিসেবে আমাকে আনছে। তাই বলে এভাবে আনতে হয়, আমাকে বললেই তো চলে আসতাম। কিন্তু মিস্টার রিহান চৌধুরী, আপনাকে তো আমি ছাড়ছি না। আপনাকে দেখে নেব পরে আগে বিয়ের কাজ সম্পূর্ণ করি, তারপর আপনার কাজ। একে তো আমার একদিনের টিউশনি মিস করাইছেন, তার উপর আবার থাপ্পড়, অ্যাক্সিডেন্ট, সব একেবারে সুদে আসলে নেব। আমাকে আপনি চিনেন নাই। আমার ভীতু ফেস দেখছেন, কিন্তু ঝাঁঝোটা কখনো বাকি। মনে মনে এসব বলতে থাকে। তখন রিহান তার পাশে একটা রেজিস্ট্রার পেপার ধরিয়ে বলে, নিন, সাইন করুন। রেজিস্ট্রার পেপার দেখে তো অধরার চোখ কপালে। কি হলো, নেন, সাইন করুন। কেন? আমি এসবে কেন সাইন করতে যাব? আমি কি পাগল হয়েছি নাকি এসবে সাইন করতে যাব? ভালোই ভালোই সাইন কর বলছি, রেগে। আজীব, কেন সাইন করব? কারণ তোমাকে বিয়ে করব, তাই সাইন করবে? এতক্ষণ অধরা মনে করেছিল হয়তো ভুলভাল কিছু হবে। এখন যখন রিহানের মুখ থেকে শুনল, সে তো শক খাওয়ার অবস্থা। এই ছেলে, আপনি কি বলছেন জানেন? আপনার কাছে হয়তো এই জিনিসটা মজার হতে পারে, কিন্তু আমার কাছে না। সো এসব আবল তাবল কথাবার্তা বাদ দিন। এই মেয়ে আমাকে একদম রাগাবেন না, বলে দিলাম। যা বলছি তাই করেন, নয়তো কিন্তু খারাপ কিছু হবে। পাশে থাকা রোদ্দুর তাদের ঝগড়া দেখে অধরাকে ডাক দিল। অধরা কান্না মিশ্রিত কণ্ঠে রোদ্দুরের সামনে গিয়ে দাঁড়াল। তারপর রোদ্দুর অধরাকে একটা রুমে নিয়ে গেল। সেখান থেকে 10 মিনিট পরে বাহির করে সোজা গিয়ে সাইন করে দিল। কোনো শব্দও করল না। অধরার এমন কাণ্ডে সবাই অবাক হয়ে আছে। সবার মনে একই প্রশ্ন জাগছে যে রোদ্দুর অধরাকে কি এমন বলল যে অধরা সোজা সাইন করে দিল। তাদের ভাবনা ছেদ ঘটিয়ে অধরা রোদ্দুরকে ডাকল। ভাইয়া, সাইন করেছি, আর কি করব এখন? তোকে আর কিছু করতে হবে না, বাকিটা রিহান করবে। আচ্ছা, ঠিক আছে। তাদের এমন কথাবার্তা আর অধরার হাসি মাখা মুখখানি দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, শুধু রিহান ছাড়া। রিহানও রেজিস্টার পেপারে সাইন করে বিয়ে সম্পূর্ণ করল। এবার রোদ্দুর বলতে লাগলো রিহানকে, আমার এই এতিম বোনটাকে কষ্ট দিস না রিহান। সে যে বড্ড একা, কেউ নেই তার পৃথিবীতে। কিন্তু বোন, তুই টেনশন করবি না, আজ থেকে এই ভাই আছে তোর পাশে ছায়ার মতো। শুধু ভাইকে বিশ্বাস করে যা। রোদ্দুরের এমন কথা কেউ বুঝলো না, তবে অধরার কেউ নেই। এটা শুনে রিহানের কাছে খারাপ লাগলো, কিন্তু এখন এসব বিষয়ে কোনো পাত্তা দিল না। এখন মাথায় শুধু রাগ আর রাগ। কিন্তু অপর পাশে আকাশ, হিমেল, তুর্য বোকার মতো তাকিয়ে আছে, কেউ কিছু বলে না। সবার এমন কাহিনী দেখে হিমেল বলেই ফেলল, কি রে রোদ্দুর বোন ভাই, কিছুই তো মাথায় আসে না। আরে বোকা, অধরা এতিম। সো আমিও অধরার বাবা মা নাই, আমারও নাই। অধরা একা, আমিও একা। এখন মোট কথা হলো, আমারও বোন নাই, অধরারও ভাই নাই। তাই আজ থেকে আমি অধরার বড় ভাই, অধরা আমার ছোট বোন। এই সিম্পল বিষয়টাকে বুঝিস না? এটা বলার সাথে সাথেই রিহান, আকাশ, হিমেল, তুর্য সবাই এসে রোদ্দুরকে জড়িয়ে ধরে। অধরা তো অবাক হয়ে আছে তাদের এমন কাণ্ডে। তখন রোদ্দুরকে ছাড়িয়ে রিহান বলতে থাকে, এই তোকে না একদিন বলছি, নিজেকে কখনো একা ভাববি না, আমরা আছি তোর সাথে। এতটাই পর ভাবিস আমাদের, তাই না? আরে না বোকা ছেলে, কথায় কথা বললাম, তোরাই তো আমার আপন, সবচাইতে কাছের ভাই প্লাস বন্ধু। এবার অধরা পাশ থেকে বলেই ফেল, তাহলে বোনকে বাদ দিলা, তাই তো? তোমার কথায় আমি বিয়ের জন্য রাজি হয়েছি। কারণ পৃথিবীতে আমার কেউ নাই, একমাত্র তুমি সেই প্রথম ব্যক্তি যে আমাকে নিজের বোন মনে করে দুফোঁটা চোখের পানি মাটিতে ফেলেছ। হয়তো এক মায়ের পেটের ভাই বোন হতে পারিনি, তবে তোমাকেই আমার ভাই বলে সম্বোধন করলেছি, কান্না মিশ্রিত কণ্ঠে। তারপর রোদ্দুর অধরার পাশে গেল, তাকে জড়িয়ে কান্না করতে করতে বলল, পাগলি বোন আমার। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে রিহান আর অধরা। অধরা তো ভাইয়ের কথায় বিয়ে করে ফেলল, কিন্তু এখন ভাবাচ্ছে তাকে যে ছেলের সাথে তার 1 সেকেন্ড ম্যাচ হয় না, সে ছেলের সাথে সারা জীবন কাটাবে কি করে? আর রিহানের বাড়িঘর দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক। সেখানে সে অধরা কিছুই না, অনাথ একটা মেয়ে।
অধরাকে কি রিহানের পরিবার মেনে নেবে? বিশেষ করে রিহান, সে কি মেনে নেবে? হয়তো রাগের মাথায় বিয়ে করছে ঠিকই, কিন্তু পরে কি মেনে নেবে? এমন হাজার চিন্তা ভাবনায় বিভোর হয়ে আছে অধরা। ভাইয়ের ওয়াদা রাখার জন্য বিয়ে করলো, কিন্তু এখন কি হবে তার? দরজায় কলিং বেল চাপ দিতেই রেহানা এসে দরজা খুলে দিলেন। ভাইকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলেন। এটা রেহানার প্রতিদিনই রুটিন, দরজা খুলে ভাইকে আগে জড়িয়ে ধরবে, পরে বাকি সব। ভাইকে ছাড়িয়ে পাশে ফিরে দেখে অধরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অধরাকে দেখে হতভম্ব হয়ে ভাইকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, অধরা এখানে কেন? তুমি কি করে চিনো তাকে? তোমাদের তো আমি কখনো পরিচয় করাই নাই। আর সে তো আজ নতুন ভার্সিটিতে আসলো, আর এখন তো রাতেই রাতে সে এখানে কেন? কি রে অধরা, তুই কিছু বল। অধরা বোকার মতো রেহানার দিকে তাকিয়ে রইল চুপচাপ, কিছুই বলল না। রিহানও কিছুই বলল না, সোজা রুমের ভেতর গেল। গিয়ে বাবাকে ডাকতে লাগলেন। রিহানের এমন জোরে ডাকাডাকির আওয়াজে বাবা তাড়াতাড়ি নিচে নেমে এলেন। অধরা এখনো বাহিরে সে তো ভয়ে একাকার। রেহানা তাকে এক হাত দিয়ে জড়িয়ে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু প্রত্যুত্তর কিছুই না। মেয়েটা কাঁপছে। রেহানা সেটা বুঝতে পেরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রিহানের বাবা তার সামনে আসায় বাবাকে বলতে লাগলো, বাবা, আমি বিয়ে করেছি। বাবা আর রেহানা তো বড় ধরনের শখ খেলেন। ছেলে কি বলছে এগুলো? মানছে সে ছেলেকে বিয়ের জন্য প্যারা দিচ্ছিল, বাট এটা কিভাবে হলো? সবার মাথায় একই প্রশ্ন। রেহানা তো মনে মনে অনেক খুশি, কারণ তার বেস্ট ফ্রেন্ড যে ভাবিতে পরিণত হবে সেটা কখনো ভাবে নাই। রিহানকে বাবা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে কি করে এসব হলো? তার এমন প্রশ্নে রিহান রুকুতকে বলল, তোমার দরকার ছিল ছেলে বউ দেখার, এনে দিয়েছি, সো এত প্রশ্ন করবে না। নাও, সো বি কেয়ারফুল ইউ। বলেই হনহনিয়ে রুমের দিকে চলে গেল। আধরা তো বোকার মতো সব দৃশ্য দেখে যাচ্ছে আর ভয় কাঁপছে। বাবা আস্তে আস্তে অধরার সামনে গেলে অধরা তো এবার কাছুমাচু হয়ে আছে। অধরের চোখের পাতা দুটো এক করে ফেলে ভয়, একরাশ ভয় তাকে ঘিরে চেপে আছে। কিছুতে চোখ দুটো খুলছে না। তাকে অবাক করে দিয়ে আরিফ চৌধুরী অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঘরোর আসো মা। অধরা মা শব্দটা শুনে বুক ঠানি মোচড় দিয়ে উঠল, কারণ তার বাবা কখনো তাকে এমন ভাবে ডাকেনি। ডাকবেই বা কি করে? তার বাবা যে তার জন্মের পরপরই মারা যায়। অধরা শরীরভাবে চোখ দুটো মেলল, তাকিয়ে দেখলো একজন সুঠাম বৃদ্ধ লোক তার সামনে দাঁড়িয়ে আছে। বয়স 45-50 হবে আনুমানিক। তারপর আরিফ সাহেব রেহানার উদ্দেশ্যে বলতে লাগলেন, বৌমাকে ঘরে নিয়ে যাও রেহানা। রেহানাও বাবার কথায় সম্মতি দেয়। রেহানা এবার বলতে লাগলো, কি রে, কি করে হলো এসব? কবে থেকে প্রেমের টানকি চলছে তোদের? রেহানার কথা থামিয়ে এবার অধরা বলতে লাগলো, তুই যে ওই এনাকন্ডার বোন, আমাকে বলিসনি কেন? অধরার মুখে ভাইয়ের নাম এনাকন্ডা নাম শুনে হো হো করে হেসে উঠল রেহানা, কারণ তার ভাই যা রাগী এসব শুনলে অধরাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আরে না, তোকে বলতাম কোনো না কোনো দিন, তবে দেখ, তোর সাথে আজই আমার প্রথম দেখা হলো, আর আজই তোদের বিয়ে। এসব তাহলে বলার মতো চান্সটা কোথায়? এখন আমি কিছু শুনতে চাই না, আগে বল তোদের বিয়ে কিভাবে হলো? আমার জানা মতে তো কেউ কাউকে চিনিস না তাহলে? তারপর অধরা ভার্সিটি থেকে এখন অপদিতে যা হলো সবকিছু রেহানাকে খুলে বলল। রেহানা তো এগুলো শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু ভাইয়া হঠাৎ বিয়ের ডিসিশন নিল কেন সেটাই তো বুঝলো না, তাই অধরাকে প্রশ্ন করলো, আচ্ছা অধরা, ভাইয়া হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিল কেন রে? আর তুই বা জানা নেই শোনা নেই বিয়ে করে ফেললি, তাকে যাচাইও করতে গেলি না? হয়। অধরা কিছুটা ভাবান্তর হয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উনি আমাকে বিয়ে কেন করেছেন আমি জানি না। শুনেছি ওনার জন্য নাকি সুন্দর সুন্দর মেয়েরা লাইন লেগে থাকে, সেখানে হয়তো আমি কিছুই না। তবে আমি বিয়ে করেছি রৌদ্দুর ভাইয়ার জন্য, এটা বলতে পারবো। রৌদ্দুরের কথা শুনে রেহানা বিস্মিত হয়ে তাকিয়ে রইল অধরার দিকে। রৌদ্দুর ভাইয়ার জন্য মানে? আমি যখন সেন্সলেস হই তখন নিজেকে কাজে অফিসে দেখে চমকে উঠি। তার কিছুক্ষণ পর রৌদ্দুর ভাইয়া আমাকে ডাক দেয়, ওনার সাথে আমি একটা রুমে যাই। তারপর ভাইয়া আমাকে গরম কণ্ঠে বলে, তোমার বাসায় কে কে আছে?
ওনার এই প্রশ্নে আমি কিছুই বলিনি, শুধু বলেছি আপনার আপন বলতে দুনিয়ায় কেউ নেই। তারপর ওনাকে সব বলি। তারপর দেখি তার চোখে পানি। ওনার চোখে পানি দেখে কেন জানি না মায়া হলো। মানুষ বড়ই অদ্ভুত। আমার মতো মেয়ের জীবন কাহিনী শুনে ওনার চোখে পানি। বিশ্বাস করতে পারছিলাম, কারণ এই পৃথিবীটা তো বড়লোকের কেনা, সেখানে আমাদের মতো সামান্য মানুষ কিছুই না। তারপর উনি বলতে লাগলেন, জানো তোমার মতো আমিও এতিম, আমারও এই বন্ধুগুলো বাদে কিছু নেই। যখন ক্লাস পঞ্চম ভর্তি হই তখন আমার মা মারা যায়। তারপর বাবা বিয়ে করেন। আমি পরিবারের বড় সন্তান ছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন। বাবা বিয়ে করার পর থেকে নতুন মায়ের কথা মতো চলতে থাকেন। নতুন মা আমাকে দু চোখে সহ্য করতে পারেননি। বাবা দিনে অফিস করে যখন রাতে বাসায় ফিরতেন তখন নতুন মা আমার নামে তার কাছে নানা রকমের কথাবার্তা বলতে এবং তিনি মাকে বিশ্বাস করতেন। ওনাকে বিশ্বাস করে আমাকে মারধর করতেন। সেদিন থেকেই নিজেকে এতিম ভাবতে শুরু করি। তারপর কোনো রকমে এসএসসি পাশ করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর থেকে এই বন্ধুগুলোই একমাত্র আপন। ওনার কথাগুলো শুনে কেন জানি না নিজের অজান্তেই কেঁদে ফেলি। তখন উনি আমার চোখে পানি মুছে বলে, যারা অন্যের দুঃখে কান্না করতে জানে, পৃথিবীতে তাই ভালো মনের মানুষ বলে গণ্য করি। তারপর উনি বললেন, আমার বোন হবে তুমি। কথা দিচ্ছি একজন ভালো দায়িত্বশীল বড় ভাই হয়ে দেখাবো তোমাকে। কেন জানি না ওনার কথাটা শুনে কিছু না বলেই হ্যাঁ বলে দেই। তারপর উনি বললেন, তাহলে ওয়াদা দাও আমি যা বলি তুমি তাই করবে একজন ছোট বোন হিসেবে। আমি তার কথার সম্মতি দেই। তারপর উনি যা বললেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি বললেন আমাকে, বিয়েটা করে ফেল তুমি। ওনার কথা শুনে ওনার কাছে অবাক চোখে তাকাই। আর বলতে থাকি, জানেও ভাইয়া ওনার সাথে আমার যখনই দেখা হয় তখনই ঝগড়া বাঁধে, আর তার সাথে কিভাবে সারা জীবন থাকবো এসব কি বল। তারপর ভাইয়া বলে, আমি রিহানকে অনেকদিন যাবৎ চিনি, আর সে অনেক ভালো একটা ছেলে, তাই তুই রাজি হ। বড় ভাই হিসেবে তোর কাছে এই চাওয়াটাই আমার। আজ যদি তোর নিজের ভাই হতাম তাহলে তো কিছুই বলতি না, রাজি হতি। আমি তো তোর কিছুই না। পর শব্দটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, তাই আর কিছুই বললাম না। ভাইয়ের সম্মতিতেই বিয়েটা করে নেই। অধরে সবকিছু বলে রেহানার দিকে তাকায় দেখে রেহানার চোখেও পানি। ও কি তুই আবার কাঁদছিস কেন? কই না তো এমনই। আচ্ছা চল তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। তারপর অধরা কিছুক্ষণ বসে রইল। রেহানা দেখতে পেল অধরা বসে আছে এখনো। তারপর বলতে লাগলো, কিরে তুই এখানে বসে আছিস? তোকে না বললাম ফ্রেশ হতে? আসলে আমি তো কিছু চিনি না, কোথায় যাব এত বড় ঘরের ভেতর দিয়ে? ও আসলে আমি পাগল, তোকে খেয়ালই ছিল না। তারপর রেহানা অধরাকে রিহানের রুমে নিয়ে গেল। রিহান তখন ওয়াশরুমে। পানির শব্দ শোনা যাচ্ছে। অধরা কিছুক্ষণ বসে রইল। তারপর রিহান ওয়াশরুম থেকে বের হলো। সে তো অধরাকে দেখেনি, তাই খালি গায়ে তলে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। অধরা রিহানের এমন অবস্থা দেখে বিছানা থেকে লাফিয়ে আ করে দেয় চিল্লান। অধরার এমন চিল্লানের আওয়াজ শুনে রিহান তো বোকার মতো চেয়ে রইল। তারপর হুঁশ ফিরতে দিল দৌড়াবার ওয়াশরুমে। তারপর সেখান থেকে টি শার্টটা ট্রাউজার পরে বের হয়। কপালে ভেজা চুলগুলো লেপ্টে আছে, সেগুলো থেকে ক্রমশই বিন্দু বিন্দু পানি পড়ছে। ফর্সা শরীরে হলুদ টি শার্ট ভিজে একাকার হয়ে আছে। অধরা না চাইতে চেয়ে রইল। এদিকে রিহান তো রাগে ফুঁসছে। তারপর অধরার কাছে এসে বলতে লাগলো, হি ইউ, তুমি জানো না কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? আ এভাবে আ করছো কেন? আ ক ক ক এসব কি? অ ক কি এসব? ভুলে গেছি। কি আজব, কি ভুলে গেছো? ক ক কথা। রিহানের এবার হাসি পাচ্ছে, সাথে রাগও। রিহান এবার আস্তে আস্তে এক পা করে অধরার দিকে আসতে থাকে। অধরা তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। ইয়া, আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কি কেন? কি করতে এগোচ্ছি তুমি জানো না? নাও না তো। রিহান এবার অধরার থেকে সরে দাঁড়ায়। তারপর গম্ভীর গলায় বলে, এই স্টুপিড মেয়ে, তোমার এইসব আজাইরা কথা শোনার জন্য এই রিহান চৌধুরীর সময় নেই। সামনে থেকে সরো।
কি আমাকে এভাবে ইগনোর করা? মিস্টার রিহান চৌধুরী, তোমাকে তো আমি দেখে নেব। হায় আল্লাহ, আজকের দিনটাতে আমার সাথে কি হচ্ছে, এসব মনে মনে বলতে থাকে। এই যে শুনুন মিস্টার রিহান নাফিহান, আমার দিকে তাকান। ডিনার করবে বলে রেডি হচ্ছিল নিচে যাওয়ার জন্য, আচমা এমন গলা শুনে রিহান ফিরে তাকালো। সে তো ভাবতেই পারছে না যে মেয়েটাকে দেখে ভেজা রিডালের মতো হয়ে যায়। সে মেয়েটাকে ডাক দিচ্ছে, তাও আবার রিহান ফিয়ান। এই মেয়ে, আপনি কি বললেন আমাকে? কেন, আপনার নাম ধরেই তো ডাক দিলাম। এসব বাদ দেন, বিয়ে তো করছেন, এবার আমার জামা কাপড় কই? আমি কি এসব পরে থাকবো নাকি? আমার বাসাতে যেতে দেননি, এখন আমার জামা দেন, নয়তো দেখবেন কি করি আপনার সাথে। রিহান এবার বোকা বনে গেল, একটা জামার জন্য এতগুলো কথা শোনাতে হলো তাকে। কি মেয়ে রে বাবা, প্রথমে ভেবেছিলাম শান্তশিষ্ট মেয়ে হবে, এখন তো দেখি সি ডেঞ্জারাস। ভাবতে থাকে। ভাবনায় এতটাই বিভোর ছিল যে অধরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি গালে হাত দিয়ে সোফার উপর বসে রিহান এক মনে ধ্যান করছে। অধরা তখন রিহানের সামনে এসে হাত দিয়ে তুড়ি মারল। এই যে মিস্টার টিয়ান, শুনতে পাচ্ছেন? হঠাৎ নিজের নামটা কারো মুখে উল্টে শুনে ভাবনার জগৎ থেকে নামলো। কি, আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনারও সাহস তো কম না, আমার এত সুন্দর একটা নাম থাকতে কি আজে বাজে নামে ডাকেন? কি করব বলেন, আপনার নামটা এত 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 সুন্দর যে আমি ভুলেই যাই, তাই এটা বলেই ডাকবো। আচ্ছা বাদ দেন, খাবার খাবো, রাত তো অনেক হয়ে গেল, ঘুম পাচ্ছে, আমি খাবার খাবো। রিহান এতক্ষণ অধরার দিকে খেয়াল করেনি, যখনই খেয়াল করলো তখন তার চোখ এলো কপালে। এ মেয়ে, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি, আপনি আমার শার্টের লুঙ্গি পরে আছেন কেন? কি করব বলেন, আমার তো কিছুই নাই, তাই এসব পড়ছি। আরেকটা কাজ করলে পারি, সেটা হচ্ছে একেবারে কিছু না পড়ে থাকা। এই মেয়ে, আপনার কি কোনো লজ্জাবোধ নেই নাকি? কি বলছেন এসব? কি বলবো বলেন, আপনি আমার বিবাহিত 10টা না 5টা না একটা মাত্র স্বামী, আপনার সামনে তো সেভাবে থাকতেই পারি, তাই না? রিহান এবার মনে মনে বলতে থাকে কি জন্য যে বাবার প্যারা বন্ধ করতে এই বউ নামক প্যারার ফাঁদে পা দিলাম, আল্লাহ জানে। রিহান আর কথা বাড়ালো না, নিচে চলে গেলে ডিনার করতে। এদিকে অধরা বেচারি তো খুশি, আত্মহারা কার রিহানকে এসে জব্দ করতে পেরেছে। বাবে বাড়ি ঘুঘু, তুমি খেয়ে যাও ধান, এবার দেখবে রিহান চৌধুরী অধরা কত ধানে কত চাল। আমার এই প্যারাই তোমাকে বুঝাবে মজা। বিয়ে করার শখ হয়েছিল বেশি, তাই না? তোমার শখ আমি মজাচ্ছি, বলেই নিজে নিজে হাসতে থাকে। রিহান নিচে নেমে দেখতে পেল রেহানা টেবিলে খাবার সাজাচ্ছে, তাই সে রেহানাকে ডেকে তার থেকে জামা নিয়ে অধরাকে দিয়ে আসতে বলল। রেহানাও তার ভাইয়ের কথা মতো রুমে গেল, গিয়ে দেখতে পেল তার গুণধর বন্ধু লুঙ্গি আর শার্ট পরে বসে আছে। বেচারি তো এমন কাহিনী দেখে হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা। তাও নিজেকে কন্ট্রোল করে ওর থেকে জামা দিল, অধরা সেগুলো পরে নিল। তারপর খাবার খাওয়ার জন্য রেহানার সাথে নিচে নেমে এসে দেখতে পেল সেখানে আরিফ চৌধুরী আর রিহান বসে আছে। তাই অধরা মাথায় ঘোমটা দিল দিয়ে আরিফ চৌধুরীর উদ্দেশ্য সালাম জানালেন। তারপর দাঁড়িয়ে রইলেন। সেটা দেখে আরিফ চৌধুরী বলতে লাগলেন, কি হলো মা, বসো, তুমি খাবার খাবে না? ওনার মুখে মা শব্দটা যতবার শুনেছে ততবার চোখে দিয়ে পানি এসেছে না চাইতেও। এবারও ব্যতিক্রম হলো না, না চাইতেও পানি এসে গেল। এটা দেখে সবাই অবাক চোখে অধরার দিকে তাকিয়ে রইলেন। তখন আরিফ চৌধুরী প্রশ্ন করলেন, কি হলো, তুমি এভাবে কান্না করছো কেন? না। আর বলতে দিল না রিহান। এই মেয়ে, তোমাকে কে কি তোমার বাবা মা কক এসব বাদে আর কিছু শেখায়নি নাকি? আমার সাথে তো ভালোই পটর পটর করে কথা বলে ফেল, এখন বলো না কেন? রিফাত চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। এবার অধরা ঘুমটা খুলে শ্বশুরের সামনেই শুরু করে তুমুল ঝগড়া। এই কি বললেন আমার বাবা মাকে নিয়ে? আপনি জানেন আপনি কি বলছেন? আমার বাবা মাকে নিয়ে কিছু বললে আমার ইগোতে লাগে, বুঝছেন? খাবার খেতে আসছেন, খাবার খান, খেয়ে সোজা রুমে যান, নয়তো বাবাকে বলবো। আরিফ চৌধুরী কিছুই বুঝে উঠতে পারছে না তাদের এসব ঝগড়া করার আগামাথা। তাই সে জোরে ধমক দিল। বেচারি রেহানা তো ঝগড়ার দৃশ্য দেখে যাচ্ছে, কিছুই বলছে না। সবাই চুপচাপ খাবার খাও, আর বৌমা তুমিও খাবার খাও। রেহানা, সবাইকে খাবার দাও। এই না না রেহানা, তুই বস, আমি খাবার দিচ্ছি। অধরা, না ভাবি তুমি বসো, আমি খাবার দিচ্ছি। অধরা আর কোনো কথা বাড়ালো না, সোজা খেয়ে রুমে চলে গেল।
আরিফ চৌধুরী বসে বসে ভাবছে সত্যিই কি ছেলের বিয়ে করেছে নাকি তামাশা করছে ওনার সাথে। রাতে খাবার খেয়ে অধরা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রিহান রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ধপাস করে বিছানায় গিয়ে পড়ল। এই কোন মোটরে আমার উপর পড়লো, কোমর গেল রে আমার। আমার কোমর গেল রে মা, এবার মনে হয় তোমার মেয়ে পঙ্গু হলো। কোমরে হাত দিয়ে নেকা কান্না করছে অধরা। রিহান তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা, এখন তার রাগ দেখানোর কথা, কিন্তু সে রাগ না নিয়ে উল্টো সরি বলছে। অধরা তো আর একটু সায় পেল, তাই আরো জোরে জোরে নেকা কান্না শুরু করলো। বেচারা রিহান তো এবার অসহায় ফেস করে রেখেছে। দেখুন, এভাবে কাঁদাতে হবে না আপনাকে, সরি বলছি তো, আমি আর এমন করবো না। প্লিজ প্লিজ কান্না থামান। অধরা এবার একটু কান্না থামালো, তারপর ঝাঁঝ গলায় বলল, কান্না করলে যে টিস্যু দিতে হয় এটুকু কনসেন্স নাই নাকি কারো? রিহান এবার রেগে গেল, তাও নিজের রাগকে কন্ট্রোল করে বলল, আসলে মনে ছিল না এত রাতে কান্না, তাও জোরে জোরে, তাই এসব মাথায় আসেনি। তবে আপনার সাথে আমার একটু কথা আছে। জি বলেন। রিহান এবার বলতে লাগলো, আসলে বিয়েটা আমি করেছিলাম বাবার প্যারা থেকে মুক্ত হতে। সেদিন রাস্তায় রাস্তায় আপনার সাথে যখন ঝগড়া, আমি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। তারপর আপনি সেন্সলেস হয়ে পড়েন। তখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হই, তারপর বাবার কল আসে। বাবার কল আসায় বাবা শুধু বলেছেন তার পুত্রবধূ চাই, নয়তো সে নাকি সুইসাইড করবে। বলেন তো, আজ পর্যন্ত শুনছেন কখনো ছেলে বিবাহ না করার বাবার মৃত্যু? আমিও ভয় পাই বাবুর এমন কথাবার্তা শুনে, আর সেজন্য কোনো উপায় না পেয়ে আপনাকে সামনে দেখি আর আমার বন্ধুদের বলে বিয়ের সব কাগজপত্র রেডি করি। রৌদ্র তো প্রথমে ভেবেছিল যে আমি ফান করি, কিন্তু যখন পরে সব খুলে বললাম তারপর বিশ্বাস করলো। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো রিহান। এদিকে অধরা ঘুমিয়ে একাকার হয়ে আছে। বেচারা এবার কাঁদবে নাকি আসবে নাকি রাখবে কিছুই খুঁজে পায় না। তাই সে সোফায় গিয়ে শুয়ে পড়ে অধরাকে আর জাগালো না। পরের দিন সকালে অধরা সবার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাড়ির নাস্তা থেকে শুরু করে সব যাবতীয় কাজ সেরে শ্বশুরের রুমে যায় চা নিয়ে। আরিফ চৌধুরী হাতে পেপার নিয়ে বসে আছে। আঙ্কেল আসবো। আরে আসো আসো, কি যেন তোমার নাম? জি অধরা। বাবা, আপনার জন্য চা নিয়ে আসছিলাম। মা, চায়ের ভিতর কি চিনি দিছ? জি বাবা, কেন? আসলে মা, আমার সুগার খাওয়া নিষেধ, কারণ আমার ডায়াবেটিস তো, তাই। ও বাবা, আমি তো জানি না, সরি 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 বাবা, আর হবে না, কান ধরে। অধরার এমন বাচ্চামো ভঙ্গি দেখে আরিফ চৌধুরী অট্টহাসিতে মেতে উঠলেন। তারপর অধরা আরো এক কাপ চা চিনি ছাড়া বানিয়ে আনেন। তারপর শ্বশুরকে দিয়ে চলে যান। তারপর আরিফ চৌধুরী নিচে যান, গিয়ে দেখে সব খাবার রেডি করা। সবকিছু দেখে তিনি একটা মুচকি হাসি দেন। আর মনে মনে ভাবতে থাকে, যাক, ছেলেটা সত্যি সত্যি বিয়ে করেছে, তবে আমি কি তাকে বেশি প্যারা দিলাম, যার কারণে সে কোনো অনুষ্ঠান আয়োজন ছাড়া একাই বিয়ে করে নিল। সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে লেগে গেল। এদিকে রিহান অধরাকে নিষেধ করেছে ভার্সিটিতে না যেতে। আধরা তো নাছোড় বান্দা, তাই রিহানের কোনো কথা রাখলো না। রেহানার সাহায্য ভার্সিটিতে পৌঁছালো। রিহান তার বন্ধুদের সাথে কথা বলছিল, হঠাৎ দেখতে পেল একটি সাদা রঙের কামিজ পরা মেয়ে, চুলগুলো ছাড়া। রোহান এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কিছুটা কাছে আসার পর দেখতে পেল সেটা আর কেউ না, স্বয়ং অধরা। রিহান আর এক পা দাঁড়ালো না, দৌড়ে অধরার কাছে গেল। গিয়ে অধরাকে হেঁচড়ে টান দিয়ে দেয়ালের সাথে গিয়ে ফেললো। অধরা বেচারি তো কান্না করার অবস্থা। হি মিস্টার বানু, তোমাকে না নিষেধ করলাম ভার্সিটি না আসতে? অধরা বুঝে উঠতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। এই ছেলেটা কেন তার পেছনে এভাবে লেগে আছে সে ভেবে পাচ্ছে না। প্রথমত বিয়ে, তারপর এখন ভার্সিটি না জানি আরো কত কি করবে এনবো ভাবতে থাকে। এদিকে রিহানের রাগে চোখ মুখ লাল হয়ে আছে। সেটা দেখে অধরা মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, এই মেয়ে, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আপনি আমার এত কাছে আসছেন কেন শুনুন বলছি। না সর্বনা, আফটার অল ইউর হাজব্যান্ড। এই হাজব্যান্ড কথাও কি শিখেননি? শব্দটা হাজব্যান্ড হাজব্যান্ড না। ও রিয়েলি? তাহলে তুমি আমাকে হাজব্যান্ড মানছো? ইশকি নিকা, ওনাকে হাজব্যান্ড ভাবতে যাব?
আপনাকে হাজবেন্ড হবার চেয়ে কচু খেতে ফাঁসি দেওয়া একই কথা। যান সরেন সামনে থেকে, আপনার সাথে কথা বলার মুড নেই এখন। এই মেয়ে শুনুন, ভার্সিতে যখন চলেই আসছেন কাউকে বলবেন না আমরা বিবাহিত। আমি কি বসে আছি নাকি বলতে যে আসেন আপারা ভাইয়া এসে দেখে যান আমি বিবাহিত। না, সেটা আমি রেহানা প্লাস বন্ধুদের বলে দিচ্ছি যে তারা এসব না বলতে, তাই আপনিও বলবেন না। যত সব ডং। বলেই হন হন করে চলে গেল, রিহানের কাছ থেকে চলে গেল অধরা। আল্লাহ, এই মেয়েকে কি একটু সুন্দর করে কথা বলতে শেখাতে পারো না? রিহান অধরার কাছ থেকে এসে যখন ভার্সিটির মাঠে এসে দাঁড়ালো তখন মেয়েরা এক এক করে হাই হ্যালো জানাচ্ছে। রিহান কাউকে পাত্তা দিল না। চোখে ব্ল্যাক চশমা, হাতে একটা ব্ল্যাক রঙের ঘড়ি, গায়ে ব্ল্যাক রঙের টি শার্ট, উপরে ব্ল্যাক জ্যাকেট, সব মিলিয়ে তাকে ব্ল্যাক ম্যান দেখা যাচ্ছে। ভার্সিটির মেয়েরা সবাই এক অবাক চোখে তাকিয়ে আছে। একটা ছেলে এতটা সুন্দর হয় কি করে, হাউ স্ট্রেঞ্জ। ওইদিকে অধরা ভার্সিটির 2 তলা থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে হুমকি ডং। রিহান যখনই ক্লাসের দিকে আসবে তখন ঈশিতা এসে সামনে দাঁড়ালো। ঈশিতাকে দেখা মাত্রই অধরার চোখ বড় বড় হয়ে, এর কারণ ওর জন্য আজ বিয়ে নামক প্যারায় পড়তে হয়েছে। মন চাচ্ছে গিলে ফেলতে, কিন্তু পারছে না, কোথাও যেন একটা দুর্বল জায়গা রয়ে গেল। হাই বেবি, কেমন আছো ঈশিতা? রিহান এবার রেগে গেল, কিন্তু তার রাগ দেখিয়েও কোনো লাভ নাই। মাছির মতো পেছনে পেছনে ঘুরতেই থাকে এই মেয়ে। তাই রিহান একটা ছোট্ট হাসি দিয়ে বলতে লাগলো, ঈশিতা, তোমার এই নিকা কণ্ঠে আজাইরা ডাক দেওয়া বন্ধ করবা। আমি জাস্ট আর পারছি না তোমার এই নিকা নিকা স্বর শুনতে। এমন কেন কর বেবি? ও সরো, আমার ক্লাস আছে। সেখানে আর কোনো কথা বাড়ালো না, যে যার মতো রইল। রেহানা বলেছিল বাড়িতে তার সাথে যেতে, কিন্তু অধরা রাজি হয়নি, কারণ বড়লোকে তার অ্যালার্জি। কাল রাতটা কাটিয়েছে ভীষণ কষ্টে, কাউকে বুঝতে দেয়নি। তাই সে তার বাড়ি ফিরে যায়। রেহানার জোড়াজুড়িও রাজি হয়নি। এদিকে আরিফ চৌধুরী অধরাকে রেহানার সাথে দেখতে না পেয়ে রিহানকে কল করে। রিহান জানায় সে তার বাপের বাড়িতে আছে, তাও 1 বছরের জন্য। এমনি মাঝে মাঝে এসে নাকি দেখে যাবে, অনার্স কমপ্লিট হলে বাড়ি আসে, এসব হাবিজাবি বলে বাবাকে বুঝিয়েছেন। কিন্তু আরিফ চৌধুরী সন্দেহ করছে ছেলেকে। ফোন কেটে রিহানও ভাবতে লাগলো, হঠাৎ মেয়েটা আমার বাড়ি থেকে উধাও হয়ে গেল, তাকে কি করে ফেরাব আমি। বিকেল ঘনিয়ে রাত শেষে ভোর হলো। অধরা নামাজ পড়ে বের হলো টিউশনির উদ্দেশ্য। রাস্তায় বের হতেই ভাবি তাকে 3 তলা থেকে ডাক দিলেন, সাথে আব্রাহামও। আব্রাহাম অধরাকে বলতে লাগলেন, পুফি পুফি, আমাদের বাতায় এত না, আমি তোমাকে মৃত তরি প্রতুল, তুমি ধূপ পোতা পোতা, আমাকে দেখতে এত না। অধরা খিলখিল করে হাসলে আরহামের। তারপর বলল, আচ্ছা সোনা, আমি আসবো, কিন্তু আমার জন্য চুলকেট রাখতে হবে তোমাকে। আত্মা রাখবো। আদর দিলাম, হাত দিয়ে চুমু দিল। তুমি দিবে না? না সোনা, আমি তোমাকে কাছে থেকে দেব। এখন যাই, ফুপি পরে কথা বলবো। বলেই অধরা চলে গেল। তাদের এই কথাবার্তা আড়াল থেকে একজন শুনেছে। মন কাড়া একটা হাসি দিয়ে অধরাকে ফলো করতে লাগলো, কিন্তু অধরা সেটা টের পেল না। সে তার নিজের কাজে ব্যস্ত। টিউশনি করিয়ে বাসায় এসে রান্না বান্না সবকিছু করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে গিয়ে দেখতে পেল রেহানা কান্না করছে, তার সামনে দিয়ে রোদ্দুর হেঁটে যাচ্ছে। রেহানা সেদিকে না তাকিয়ে দৌড়ে রোদ্দুরের কাছে গেল। সেখানে তুর্য হিমেল বসে আছে, আকাশ এখনো আসেনি। অধরা রোদ্দুরের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া বোনকে বুঝি ভুলে গেলে তুমি? হাঁপাতে হাঁপাতে। না রে বোন, আমি তো আজ তোকে দেখতে গিয়েছিলাম রিহানদের বাসায়। গিয়ে আঙ্কেল থেকে জানতে পারি তুই নাকি চলে গেছস, তাও 1 বছরের জন্য। অধরা আর একটু চিন্তিত হলো, 1 বছরের জন্য মানেটা বুঝলো না। তাই সেদিকে কোনো কথা না বাড়িয়ে ভাইয়ের সামনে একটা ছোট্ট হাসি দিল। তা তোদের 1 বছরের দূরত্বটা কি জন্য শুনতে পারি কি আমি? তখনই রিহান এসে বলতে লাগলো, আরে শালাবাবু একটু ওয়েট করো, বলেই একটা চোখ টিপ দিল। অধরা বোকার মতো তাকিয়েই রইল, মুখে দিয়ে কোনো ভাষায় প্রকাশ করল না। রিহান একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সেটা দেখে অধরা ছোটখাটো ক্রাশ খেল। রিহান দেখতে পেল অধরা তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তাই নরম কণ্ঠে মুখখানা হাসি মিশ্রিত করে বলতে লাগলো, অধরা
অধরা তার শূন্য না পাশ থেকে রৌদ্র সেপে টের পেল, তাই সে চলে গেল। রিহান অধরাকে ডাকছে, তাও অধরার কোনো সাড়া শব্দ নেই। রিহান ভাবতে থাকে, মেয়েটাকে ভূতে পেল নাকি। সে আবার ডাকলো কিন্তু কোনো রেসপন্স পেল না, তাই বাধ্য হয়ে ধাক্কা দিল। অধরাকে ধাক্কা দেওয়া এসে ধরফাড়িয়ে উঠল। তারপর লজ্জা মাখা মুখ নিয়ে দিল দৌড় ক্লাসরুমে। রিহান একটা মুচকি হাসি দেয় আর বলতে থাকে, হেসেছ তো ফেসেছ। ভার্সিটি শেষ করে বাড়ি গেল অধরা। বাড়ি গিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিল। কিছুক্ষণ পর টিউশনি গেল। টিউনি শেষ করে বাড়ি ফিরল। তাকে কেউ ফলো করছে পেছনে পেছনে, সেটা এখনো বুঝতে পারল না। রাত হয়ে গেল টিউশনি মিস করতে। তাই প্রতিদিনের মতো বাড়ি ফিরে খাবার খেয়ে ভার্সিটির কিছু নোট লেখার বাকি সেগুলো লিখলো। তারপর বসে বসে গান গাইতে লাগলো। আমারও পড়ানো যাহা চায়, তুমি তাই তাই গো। আর গাইতে পারলো না, কিছু একটা পড়ার শব্দ পেল। জানালা দিয়ে উকি দিয়ে কিছু দেখতে পেল না, তবে একটা ছায়া দেখতে পেল, সেটা একটা পুরুষ। অধরা ছায়াটা দেখা মাত্রই ভয় পেয়ে চিৎকার দিতে যাবে। তখনই মনে পড়ল দোয়া ইউনুসের কথা, তাই সে চিৎকার না করে দোয়াটা পড়তে লাগলো। এত রাতে যদি চিৎকার করে তাহলে লোকে তাকে পাগল ছাড়া কিছুই ভাববে না। এদিকে রেহানা বসে আছে ভাইয়ের অপেক্ষায়, কখন ভাই আসবে আর কখন খাবার খাবে। হঠাৎ দেখতে পেল রিহান দরজায় ঢুকছে, ঢুকা মাত্রই গিয়ে জড়িয়ে ধরলো ভাইকে। তারপর একসাথে ডিনার করতে বসলো। আরিফ চৌধুরী খেয়ে ঘুমিয়ে পড়েছে। অধরার জন্য তার মন খারাপ, তাই সে কারোর সাথে তেমন কথা বলে না প্রয়োজন ছাড়া। রিহান খাবার খাওয়ার জন্য হাত বাড়াতেই রেহারা প্রশ্ন করলো, ভাই তোমার হাতে কি হয়েছে, কেমন যেন দেখা যাচ্ছে। আরে না কিছু না, হালকা একটু কেটে গেছে। ও, সেভলন লাগাইছো? না লাগিয়ে নেব। দাও প্লেট দেও, আমি খাইয়ে দিচ্ছি। রিহান আর কথা বাড়ালো না। রেহানা রিহানকে লোকমা দিয়ে দিচ্ছে আর রিহান পেট ভরে খাচ্ছে, এই যেন মায়ের হাতের অমৃত খাচ্ছে। সকালবেলা অধরার আজানের ডাকে ঘুম ভাঙিয়ে ঘুম থেকে উঠে যেই না দরজা খুলল, তখন একটা ঝুড়ি দেখতে পেল। ঝুড়িটার ভেতর কতগুলো চকলেটের মতো হালকা অন্ধকারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। অধরা সেগুলোকে ঘরের ভেতর এনে নামাজের জন্য অজু করতে গেল। অজু করে এসে নামাজ পড়ে চোখ গেল ঝুড়িটার ভেতর। তারপর ঝুড়িটা হাতে করে টেবিলের সামনে রাখলো। রাখার পর দেখতে পেল অনেকগুলো চকলেট সাথে একটা চিরকুট, সেখানে লেখা, প্রিয়তমা, চকলেটগুলো তোমার জন্য, তোমার পাগল প্রেমিকের দেওয়া গিফট। এতটুকুই লেখা ছিল। অধরা ভাবতে থাকে, কে দিলেই চকলেট, দাও আবার পাগল প্রেমিক। অধরা একটু হাসলো, কারণ তার মতো অসহায় মেয়ের আবার পাগল প্রেমিক। আজ ফ্রাইডে, তাই ভার্সিটি বন্ধ, প্লাস টিউশনিও নেই, তাই সকালের ঠান্ডা পরিবেশটাকে উপভোগ করতে একটু বাহির হয়। হালকা কুয়াশা, চারদিকে পাখির কিচিরমিচির। রাস্তাঘাট ফাঁকা, ঠান্ডা বাতাস কানের কাছে এসে শুশু করেছে। নিস্তব্ধতা, পরিবেশ দারুণ লাগছে অধরার কাছে। এই নির্জন জায়গায় একা একা হাঁটছে আর ভাবছে রিহানের কথা, কেন সে তাকে বিয়ে করলো। আচ্ছা, রিহান কি তাকে মেনে নিবে? মেনে নিবে কি করে? সে কোথায়, অধরা কোথায়? এসব ভাবতে ভাবতে বসার সামনে এসে দাঁড়ায়। দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে আবার ঝুড়িটার দিকে নজর দেয়। কে দিতে পারে এই ঝুড়ি? একরাশ চিন্তিত নিয়ে খাবার খাওয়ার জন্য হাত উঠে পাতিলের কাছে গিয়ে দেখতে পেল ভাতগুলো নষ্ট হয়ে আছে। কাল রাতে খাবার খেয়ে পানি দিতে মনে ছিল না। বাসায় তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবে। হাতে পানি না দেওয়ার কারণ ভাতগুলো নষ্ট হয়ে একাকার হয়ে আছে। ইস, কেন যে ভাগ্যল, তে পানি দিলাম না, এখন খাবো কি? ভাতগুলো ঠিক থাকলে তো কাঁচা মরিচ দিয়ে খেতে পারতাম। উপোস কি থাকতে পারবো এতক্ষণ? ওইদিকে তো চালও শেষ হয়ে যাচ্ছে। রান্না কমাতে হবে, আগে রান্না করতাম 2 বার, এখন করতে হবে 1 বার। উফ, কি যে করবো ভেবে পাচ্ছি না। বলেই তার লাগেজের কাছে গেল। লাগেজ থেকে একটা বোয়াম বের করলো, সেখানে 10 থেকে 12টা বিস্কুট দেখতে পেল। সেখান থেকে 2টা বিস্কুট খেয়ে নিল। তারপর পানি খেয়ে বিশ্রাম নিল। হঠাৎ আব্রুল আহমের কথা মাথায় এনতে তাড়াতাড়ি করে উঠে পড়লো। উঠে চুলগুলো আছে ছেড়ে দিল। বেরিয়ে পড়লো আব্রাহামের বাসার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল দূর থেকে একজন বাইক নিয়ে আসছে, তার দিক অনুসরণ করে। কোথায় যাচ্ছেন, রিহান? কেন আপনাকে বলতে যাব, কোন দুঃখে? এই আপনি কি আমার সাথে সুন্দর করে একটু কথা বলতে পারেন না?
যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করতে হয়। এই মেয়ে দেখেন আপনার সাজে রাস্তায় ঝগড়া করার মোড় নাই। সো তাড়াতাড়ি উঠুন বাইকে। আজীব আমি বাইকে উঠতে যাব কেন? আর আপনি আমার ঠিকানা জানলেন কিভাবে? প্রথমত বাবা বলছে বাসায় যেতে, আর দ্বিতীয়ত বাসার ঠিকানা, ট্যালেন্ট থাকতে হয় মিস, যেগুলো আপনার নেই। তাই এত কথা না বাড়িয়ে উঠে পড়ুন। দেখেন আমি এখন আব্রাহামের বাসায় যাব। জানি তো। আপনি জানেন কি করে? রিহান এবার ডুব গিলল, তারপর কথা ঘুরালো। আব্রাহাম কে আব্রাহাম? এতক্ষণ যেভাবে বলছিলেন জানি, আমি তো মনে করছি আপনি মনে হয় চিনেনও। যাক বাদ দেন। আপনি আপনার বাসায় যান। আমি এখন আব্রাহামের কাছে যাব। তাহলে আমিও যাব। আপনাকে না নিয়ে বাসায় যাচ্ছি না ম্যাডাম, তাই এসেছি যেহেতু একসাথেই যাব। অধরা কোনো উপায় না পেয়ে রিহানকে সাথে করে নিয়ে গেল। অধরা আব্রাহামের বাসার সামনে কলিং বেল চাপ দিতেই ভাবি এসে দরজা খুলে দিলেন। আব্রাহামের বাবা বিদেশ থাকেন, তাই ভাবি আর আব্রাহাম ওদের পরিবারে। হাই ভাবি, কেমন আছেন? আরে অধরা যে, আসো ভেতরে আসো। অধরার পাশে রিহানকে দেখে ভাবি মাথা নেড়ে অধরাকে ইশারা করলেন দেখে ইনি। অধরা বলল, আমার ভার্সিটির ফ্রেন্ড। রিহানের এবার রাগ হলো, তাও নিজের রাগকে সংযত রেখে বললেন, ভাবি আমরা কি ভেতরে আসবো? আরে হে আসো তোমরা, আমিও পাগলের মতো তোমাদের বাইরে দাঁড় করিয়ে রাখছি। আসো ভেতরে আসো। অধরা আর রিহান বাসার ভেতরে ঢুকতেই আব্রাহাম ছুটে আসলো, এসেই অধরাকে জড়িয়ে ধরলো। তারপর রিহানকে দেখে অধরার কানে কানে বলতে লাগলো, পুফি পুফি, এটাকে হয় তোমার? অধরা কিছু বলতে যাবে তার আগেই রিহান বলে উঠল, আমাকে চিনতে পারছো না বাবু? আমি তোমার আঙ্কেল, তোমার ফুপির শাহ। বলতে পারল না অধরা রিহানের কথার মাঝে টান দিল। আব্রাহাম শোনা, উনি আমার বন্ধু, নতুন বন্ধু বুঝলে? ও আত্মা। রিহান এবার অধরার মুখের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে রইলেন। অধরা কিছুই বুঝে উঠতে পারছে না এই রিহানটা চায় আসলে কি। নিজেই বলল কারো কাছে বউ হিসেবে পরিচয় না দিতে, আবার এখন নিজে এসেই বলে পরিচয় দিতে চাচ্ছে স্ত্রী হিসেবে। অধরা পড়েছে মহাঝামেলায়। আব্রাহামের বাসায় কিছুক্ষণ গল্প করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বের হয়, তখন সামনে এসে রিহান আবার পথ আটকায়। এই মেয়ে আপনাকে না বললাম আমার সাথে আমার বাসায় যেতে? বাবা বলছে আপনাকে নিয়ে যেন বাসায় যাই। আমি যাব না যাব না যাব না, ব্যাস হয়েছে। যান এবার আপনার পথ আপনি ধরেন। রিহান এবার রেগে গেল, তাই অধরাকে কোলে করে বাইকের সামনে বসিয়ে রাখলো এবং পেছনে এসে বসে পড়লো। অধরা বেচারি তো পুরো শক খাচ্ছে, এ ছেলে চাইছে কি সেটাই বুঝে উঠতে পারছে না। অধরাকে নিয়ে রিহান বাসায় আসলেন। বাসার ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলেন তার গুণধর বন্ধুরা সব ছাদ থেকে তাদের কাহিনী দেখছে আর হাসছে মুখ টিপে। অধরা ঘরে প্রবেশ করতেই রেহানা ছুটে এসে অধরাকে জড়িয়ে ধরলেন। আরিফ চৌধুরী সোফায় বসে টিভি দেখছিলেন, অধরাকে দেখে তাড়াতাড়ি সামনে আসে, এসেই অধরাকে আর রেহানাকে জড়িয়ে ধরে দুই মেয়ের কপালে চুমু এঁকে দেয়। ওনার এমন পরম ভালোবাসার আবেশে অধরার চোখ থেকে অঝরে পানি পড়ছে। অধরা মনে মনে বলছে, শুনেছি বড়লোকরা নাকি গরিবদের সহ্য করতে পারে না। আর ওনারা কত বড় মনের মখনুষ, আমার মতো একটা এতিম গরিব মেয়েকে কতটা ভালোবাসা দিয়েছেন। আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে হয়তো এভাবে আদর করতেন। তখন আরিফ চৌধুরী অধরাকে বলতে লাগলেন, কি হলো মা, তুই এভাবে বারবার কাঁদিস কেন? না বাবা, এমনই। না, আমাকে বলতে হবে তোর এত কষ্ট কেন? তখনই রোদ্দুর এসে বলল, আসলে আমার বোনটা ছোট থেকে বাবার আদর স্নেহ ভালোবাসা কিছুই পাইনি তো তাই। আরিফ চৌধুরী এবার মুখটাকে মলিন করে নরম কণ্ঠে বললেন, কে বলল সে বাবার ভালোবাসা পায়নি? আমি দেব। আজ থেকে আমার দুই মেয়ে এক ছেলে। অধরা বেশ খুশি মনে বাবাকে জড়িয়ে ধরলেন। রৌদ্দুর ভাইয়া দাঁড়ান। হঠাৎ মেয়ালি কণ্ঠ ভেসে আসতেই রৌদ্দুর পেছনে ফিরে তাকালো, তাকিয়ে রেহানাকে দেখতে পেল। রৌদ্দুরের সাথে তুর্য দাঁড়িয়ে ছিল। রেহানা ইশারা করে সে চলে যায়। রেহানা বসে আছে একটা টুলের উপর। রেহানা থেকে রৌদ্দুর কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কি জন্য ডাকলে রৌদ্দুর? একটা কথা ছিল রেহানা।
কি কথা? রেহানা আমতা আমতা করে বলতে লাগলো। আসলে আপনি বিয়ে করবেন কবে? রেহানার এমন প্রশ্নে রোদ্দুর ভাবাচেকা দিয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। তাও নিজেকে কন্ট্রোল করে বলল, বিয়ে তো করবই। কথাটা বলার সাথে সাথেই রেহানা রোদ্দুরকে প্রশ্ন করে ফেলেন, কোনো মেয়েকে পছন্দ করে কিনা। রোদ্দুর বিস্মিত মুখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কোমল কণ্ঠে বলল, মেয়েটাকে আমি খুব লাভ করি। বাট সে করে কিনা তা আদৌ জানা হয়ে ওঠেনি। কে সে? আছে একজন আমার মনের রানী। ও। রেহানা রোদ্দুর মুখপানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো গভীর চাহনিতে, তারপর চোখের কোণে একরাশ জল নিয়ে চলে গেল সেখান থেকে। নিরর্জন রাস্তার কিনারে মাঝপথে হেঁটে চলেছে রেহানা, চোখ থেকে বিষাদময় অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে বেয়ে। একতরফা ভালোবাসাটা আসলেই কঠিনজনক। 2 বছর ধরে রৌদ্রুকে ভালোবেসে এসেছে, কিন্তু মুখ ফুটে কখনোই বলে উঠতে পারেনি যে, রৌদ্রুর আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। এতদিন রেহানা মনে করেছিল হয়তো রৌদ্রুর দেখে পছন্দ করে, কিন্তু আজ সব মিথ্যা করে দিল। রাতে সবাই একসাথে ডিনারে বসেছে, অধরাও আছে সাথে। বাবার জোরাজুরিতে রিহানের বাসায় রয়ে গেল। সবাই খাবার খাচ্ছে কিন্তু অধরা খাচ্ছে না। সকাল থেকে কিছু না খাওয়ায় তার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আর এখন টেবিলে রাখা খাবারের গন্ধে কেমন যেন বমি বমি পাচ্ছে। অধরা চিকেন থেকে একটা চিকেনের লেগ পিস নিল। সেটা মুখে দেওয়ার সাথে সাথেই দৌড়ে ওয়াশরুমে গেল। রিহানও খাবার ছেড়ে অধরার পেছনে দৌড় দিলে এসে দেখে অধরা ক্লান্ত হয়ে শুয়ে আছে, তাই রিহান আর জ্বালালো না। সে শুয়ে পড়ে মাঝে কোলবালিশ রেখে। মধ্যে রাতে কারো গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় রিহানের। তাকিয়ে দেখে অধরা তাকে জড়িয়ে শুয়ে আছে, কোলবালিশ নিচে ফেলে এমন ভাবে জড়িয়ে আছে যেন ছুটলেই পালিয়ে যাবে। রিহান একটা মুচকি হাসি দিল। চলে গেল অতীতে। আজ থেকে প্রায় 4 বছর আগে অধরাকে দেখেছিল রাস্তার একটা বাচ্চা মেয়ের সাথে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। রিহান প্রথম দেখায় অধরাকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখে অধরার এতিম এবং অসহায়। সেদিনের পর থেকে রিহান অধরাকে ফলো করতে থাকে। অধরা পাশের বাসার ভাবিটা ছিল রিহানের বন্ধু অতসী। রিহান তাকে সবকিছু খুলে বলায় অতসী তাকে সাহায্য করে। ভাবনার জগৎ থেকে ফিরে আসে অধরার ডাকে, এই যে মিস্টার, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন, খুব ঠান্ডা লাগছে। ঘুম ঘুম চোখেই অধরা কথাগুলো বলল। রিহান অধরাকে জড়িয়ে ধরতে যাওয়ায় থেমে গেল, কারণ অধরার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। রিহান তাড়াতাড়ি উঠে একটা বাটিতে করে পানি এনে জল ভর্তি দিতে থাকে। এভাবে সকাল হয়। অধরা সকালে ঘুম থেকে উঠে দেখে রিহান তার পাশে বসে বসে ঘুমাচ্ছে। তার সামনে একটা পাত্রে জল, তার ভেতর আবার একটা কাপড়। অধরার আর বুঝতে বাকি রইল না যে কাল সারা রাত রিহান অধরার সেবায় মগ্ন ছিলেন। তারপর অধরা লজ্জায় মাখা মুখ নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে রেহানা মন মরা করে বসে আছে। তাকে জিজ্ঞেস করে সে সবকিছু বলে। প্রথমে বলতে চাইছিল না, কিন্তু অধরার জোরাজুরিতে বলতে বাধ্য হয়েছে। অধরা সব শুনে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এভাবে কেটে গেল তাদের 1 বছর। 1 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রিহান অধরাকে নিজের করে পেয়েছে। রৌদ্দুর রেহানাকে আপন করতে পেরেছে। সেদিন রৌদ্দুর যখন রেহানে বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে, সেটা আর কেউ নয়, রেহানাই ছিল। রাস্তার পাশে হাঁটছে রিহান অধরার হাত ধরে, তখন অধরা বলল, আচ্ছা রিহান, আমাদের সম্পর্কটাকে কি নাম দেওয়া যায় বলো তো, যেখানে আমরা সারাদিন ঝগড়া করি, পরে আবার এক হয়ে যাই? রিহান বলল, টম এন্ড জেরি। অধরা হো হো করে হেসে উঠল। সমাপ্ত।